নমস্কার, দেখছেন নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, পুলিশই অশান্তি ছড়াচ্ছে এবং পুলিশই ভোট দিতে দিচ্ছে না। না, এই অভিযোগ কোনো বিরোধী দলের নেতা করেননি, শুভেন্দু অধিকারীও বলেননি, সুজন চক্রবর্তীও বলেননি, সুকান্ত মজুমদারও করেননি। করেছেন শাসক দলের নেতা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছেন। আজকে আমরা সকাল থেকে আপনাদের যে পরিস্থিতি দেখিয়েছে, যে কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে যে কাঁথিতে যে উত্তেজনা ছড়ালো এবং বিধানসভা নির্বাচন যে আসন্ন, তাও কিন্তু আরও একটা আভাস আমরা পাচ্ছি। কারণ দিকে দিকে যে অভিযোগ উঠছে, একদিকে আমরা দেখছি দেউচা পাচামি নিয়ে সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ তুলছেন, কয়রা খনি নিয়ে আদিবাসীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, মিথ্যাচারিতা করা হচ্ছে, এমনই অভিযোগ আনছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে এরই মাঝে আমরা দেখলাম যে বীরভূমে যে কোন দল প্রায়শই লেগে থাকে, যে তরজার কথা আমরা প্রায়শই শুনে থাকি, সেই অনুব্রত আর কাজল শেখের তরজা আবারও উঠে এলো এবং সেখানে বলা হলো যে তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না, এমনও মন্তব্য করলেন কাজল শেখ। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হলো যে বাংলা কোন দিকে এগোচ্ছে, কারণ আর 1 বছর বাকি বিধানসভা নির্বাচন। আমরা যে ছবি নিয়ে আজকে আলোচনা করব, আজকে আমাদের টকিং পয়েন্টের দিকে প্রথমে নজর রাখবো। কাঁথি শহরে কুরুক্ষেত্র, সমবায় ভোটে কুরুক্ষেত্র কাঁথি। পুলিশের ওপর রেগে আগুন অখিল, দেউচা নিয়ে খোঁচা শুভেন্দুর, কাজল শেখের তরমুজ তত্ত্ব নিশানায়কে। আপনাদের যেমনটা বলছিলাম যে অখিল গিরি যেভাবে বিস্ফোরক অভিযোগ এনেছেন, পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ হয়েছে এবং সেখানে তিনি আহত হয়েছেন, তার চিকিৎসা হয়েছে এবং তিনি বলছেন যে পুলিশই ভোট দিতে দিচ্ছে না। এই অভিযোগ তো বিজেপি তোলে, এই অভিযোগ তো বিরোধী দলের নেতারা তোলেন, কিন্তু অখিল গিরি কেন তুললেন? কি হলো, এমন কি পরিস্থিতি দাঁড়ালো? আমরা সেই প্রতিবেদনের দিকে প্রথমে নজর রাখবো। কৃষি সমবায় ভোটেও তুমুল উত্তেজনা, অভিযোগ উঠল বিরোধীদের ভোট দিতে বাধা দেওয়ার। সকাল থেকেই কাঁথি কৃষি সমবায় ভোটকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায়। বিজেপি এবং তৃণমূল দুপক্ষই অভিযোগ করে একে অপরের বিরুদ্ধে। রামনগর থানা শান্তিপূর্ণ, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিচ্ছি না, দেব না। কাঁথি জাতীয় বিদ্যালয়, এগরার রাশন স্কুল, রামনগরের কলেজের সামনে দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছয় রামনগরে। দুপক্ষের মধ্যে টানাটানিতে আহত হন অখিল গিরি, তার হাতে চোট লাগে। আহত নেতাকে শুশ্রূষা করা হয়। রামনগরের বিধায়ক তৃণমূল নেতা অখিল গিরি অভিযোগ করলেন পুলিশের বিরুদ্ধে, পুলিশই ভোট দিতে বাধা দিচ্ছে, পুলিশের জন্যই অশান্তি ছড়াচ্ছে, অভিযোগ অখিল গিরির। শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভণ্ডুল করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই, পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে। পুলিশ কি পারে না এটা করতে, ভোটারকে বাধা দেওয়া? পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ওটা ভোটারকে বাধা দিচ্ছে, সে কথা বলছে। সত্ত্বেও পুলিশ ডিএসপি ডিএনটি তিনি খুবই অসুবিধা করেছেন, তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে খুব বাধা দিচ্ছে। সাংসদ দিব্যেন্দু অধিকারী অভিযোগ করেন তৃণমূল শান্তিপূর্ণ ভোট করতে বাধা দিচ্ছে, বিজেপি ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এখানে আজ সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীদের উপর আক্রমণ করা হয়েছে এবং প্রার্থীরা আক্রান্ত হয়েছে, ক্যাম্প ভাঙচুর করা হয়েছে এবং নির্লজ্জ দলদাস পুলিশ যারা রাজ্যের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, সেই পুলিশ এই একই কাজ যায়, একইভাবে একই কাজ করে। জানানোর কোনো ভাষা নেই। আমরা চাইলে সংঘাতে যেতে পারি, লড়াই করতে পারি, মারামারি করতে পারি, কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এগরা তৃণমূল বিধায়ক স্বীকার করলেন উত্তেজনা হয়েছে ভোটকে কেন্দ্র করে। তারপরে তার ব্যাখ্যা, বুথের চারপাশে যে উত্তেজনা দেখা দিচ্ছে তা উৎসবের আনন্দের। ব্যাপারটা হচ্ছে ওরা হেরে যাবে এটা বুঝে গিয়ে তার অজুহাত তৈরি করছে। সমস্ত নির্বাচনে কেবলমাত্র বিজেপির ওপরে হামলা হয়, আর তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর তারা যখন হামলা করেন, আমার নেতৃত্বে যখন কলারটা ধরে নেন, সেটা তো আমরা অভিযোগ করতে যাই না। একটা নির্বাচনকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা থাকে, সেই উত্তেজনাটা নির্বাচনের উত্তেজনা, নির্বাচনের উৎসবের উত্তেজনা। কৃষি সমবায় ভোটে শাসক দলের দাদাগিরির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিজেপি। রামনগরে রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি সমর্থকরা। কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়। শুভেন্দু অধিকারী সমবায় ভোট প্রসঙ্গে বিধানসভার ভোট টেনে আনেন, আর 10 মাস বাকি আছে, রাজ্যে পালা বদল হবে। সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হবে।
আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দলের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা। আমি তো এখানে আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। প্রশ্ন উঠছে অখিলগিরির অভিযোগ নিয়ে। শাসক দলের বিধায়ক পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন, এরকম দৃষ্টান্ত খুব একটা দেখা যায় না। তাহলে কি পুলিশ শাসক দলের নেতাদের কথা শুনছে না, নাকি ভোটের ফল খারাপ হবে ধরে নিয়ে আগে থেকেই অভিযোগ করে রাখলেন অখিলগিরি? সব মিলিয়ে লোকসভা বিধানসভা নির্বাচনের মতো একটি কৃষি সমবায় ভোটে উত্তেজনা ছড়ালো। রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, বাংলায় কোনো ভোটে কি শান্তিতে হবে না? নিউজ টাইম। একদমই আমাদেরও সেই প্রশ্ন, আর সেই প্রশ্নই রেখেই আজকে আলোচনা শুরু করব। আমার সঙ্গে যারা যারা এই মুহূর্তে রয়েছেন আমার স্টুডিও রয়েছেন, তৃণমূলের প্রতিনিধি দেবব্রত রায় রয়েছেন, বিজেপির প্রতিনিধি আলী হোসেন, আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর প্রতিনিধি রিতেশ বসাক, এবং আমার সঙ্গে অনলাইনে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি লিপিকা ঘোষ। প্রত্যেকেই নিউজ টাইমে স্বাগত জানাই। প্রথমে আমি দেবব্রতদার কাছে যাব। দেবব্রতদা, এই যে আজকের এই সমবায় ব্যাংকের ভোট যেভাবে আমরা দেখলাম উত্তেজনা ছড়ালো, বিধানসভা লোকসভায় এরকম উত্তেজনা দেখা যায়, সামান্য কৃষি সমবায় ভোটে এরকম একটা উত্তেজনা কেন তৈরি হলো তা তো আমরা ছবিতেই দেখলাম কিভাবে হলো। কিন্তু প্রশ্ন উঠছে যে অখিলগিরির অভিযোগ নিয়ে শাসক দলের একজন নেতা, জনপ্রতিনিধি, বিধায়ক, তিনি পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন, পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনছেন। এই দৃষ্টান্ত অতীতে দেখা যায়নি, কেন অভিযোগ করলেন অখিলগিরি? দেবব্রতদা, দেখুন, এটাই তো গণতন্ত্র। কিছুদিন আগে বিরোধীরা অভিযোগ করত দলদাস পুলিশ, চটিচাটা পুলিশ, এই পুলিশ ওই পুলিশ, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। যেখানে দেখুন একজন শাসক দলের বিধায়কও অভিযোগ করছে আমাদের পুলিশের বিরুদ্ধে, তার মানে এটা থেকে এই জায়গাটা পরিষ্কার যে পুলিশ যে নিরপেক্ষভাবে কাজ করছে সেটা প্রমাণিত সত্য। আরেকটা জিনিস যেটা বলে, যে মেদিনীপুর অঞ্চলে একজন জমিদার আছেন, উনি বারে বারে উস্কানিমূলক কথাবার্তা, এক্ষুনি যেটা বললো 1 ঘন্টায় কি করে দেবে জানি না, বারে বারে উস্কানিমূলক দেয়, আগেও দিয়েছে, দেখবেন বিভিন্নভাবে তো উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উনি উত্তপ্ত করেছিলেন। আমি মনে করি বিজেপির সবাই খারাপ না, বিজেপির মধ্যে আমাদের বন্ধু, আত্মীয়, আমাদের পাশে বসে আছেন, সবাই রয়েছেন। দিনের শেষে আমরা মানুষ, আমরা সকাল বিকেল তাদের সাথে দেখা করি এবং কাজ কর্ম পরিষেবা বিভিন্ন সময় দিয়ে থাকি। এই নেতা নেত্রীরা ভোটের আগে উস্কানিমূলক বক্তব্য রাখেন, মেরে ফেলবো, কেটে ফেলবো, কখনো দাঁত দেখান, কখনো আপনার গদা দেখান, কখনো বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য, কিন্তু দিনের শেষে যখন আমরা নির্বাচনের ফলাফল পেলে সেটা শাসক দলের পক্ষেই যায়। কিন্তু তারপর তারা এই ভায়োলেন্স হচ্ছে, অমুক হচ্ছে, মেরে ফেলছে, কেটে ফেলছে, এই অভিযোগগুলো করেন। কিন্তু কার্যত যেটা হয়, এই যে নেতা নেত্রীরা তারা নির্দিষ্ট নিরাপত্তা বলয়ে ঘরে 2-4 জন করে সিকিউরিটি নিয়ে ঘরে, কিন্তু সাধারণ কর্মীদের নিরাপত্তা নেতারাই তো দেবব্রতদা অভিযোগ আনছেন যে পুলিশ ভোট দিতে দিচ্ছে না। হ্যাঁ, এটাই তো গণতন্ত্র। দেখুন, একজন শাসক পক্ষের লোক বলছে, এ তো বিরোধীরা করছে, বিরোধীরা বলছে আমাদের দিচ্ছে না, করতে দিচ্ছে না, দাঁড়াতে দিচ্ছে না, এগুলো করতো। এটাই তো গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিরপেক্ষভাবে কাজ করে, তার প্রমাণ তো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গ আগে গণতন্ত্র ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। সাধারণ মানুষ সবাই এই গণতন্ত্রের পক্ষে কাজ করতে পারেন নিরপেক্ষভাবে, তার প্রমাণ বারে বারে দিয়েছেন, যা হবার হয়েছে। আর কাঁথিতে কারা জমিদার মহারাজা তারা তো বলবে, কাঁথির অধীশ্বর যারা রয়েছে তারা তো এগুলো দেখছে, তারা এগুলো করে, মানুষ সবাই জানে, এবং মানুষ ঠিক সময় তাদের গণতান্ত্রিক রায় প্রকাশ করবে। আমরা এটা বিশ্বাস করি আগামী নির্বাচনে এই তাদের সাধারণ মানুষের উপর তো আপনারা ভরসা করেন। অবশ্যই তো তাহলে কেন উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি দেবব্রতদা? দেখুন, এই সামান্য একটা সমবায় ব্যাংকের নির্বাচন, পরিস্থিতি কারা উত্তপ্ত করছে তো আমরা দেখতে পাচ্ছি। আর কারা দেখুন উস্কানিমূলক বক্তব্য, এখন নির্বাচন এখন 10 মাস 11 মাস দেরি আছে, তার আগে থেকে বিভিন্ন বিজেপির ক্যাম্পের কর্মীরা, তাদের দিল্লির প্রভু আছে, তাদেরকে খুশি করার জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য হচ্ছে। কেউ একজন দিলীপবাবু এখানে বক্তব্য রাখলেন, এইসব ভিকিরিরা 500 টাকার ভিকিরি, কাউকে কোন মহিলাদের একটা কুরুচিকর মন্তব্য করছে, এই মন্তব্যগুলো তো নয়, তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন নেতাই তো বারবার বিতর্কে জড়ান, কখনো বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কুরুচিকর মন্তব্য করেন, কখনো আবার তাজপুরের সমুদ্র সৈকতে আমরা দেখি যে যারা বেআইনি দোকানদাররা তাদের হয়ে সরব হন।
আপনাদের নেতারাও তো বারবার যারা কুরুচিকর কুরুচিকর মন্তব্য করে তাদেরকে তাদের ব্যবস্থাও নেওয়া হয়। আমরা তো বিজেপিতে সেটা দেখি না, বিজেপিতে সেটা এনকারেজ করে, তাদের হয়তো নাম্বার বাড়ানোর থাকে, নাম্বার বাড়ানো। দিল্লির প্রভুরা রয়েছে, প্রভুদের কাছে নাম, মানুষের কাছে কি নাম? আরে বলার তো অনেক কিছু রয়েছে, গঠনমূলক বিরোধিতা করো না, শিক্ষা নিয়ে বলো না, স্বাস্থ্য নিয়ে বলো না, কর্মসংস্থান নিয়ে বলার তো কিছু, আর কিচ্ছু বলার নেই। শুধু ধর্মীয় মেরুকরণ, ঘুরে ফিরে যেখানেই আসবেন ধর্মীয় মেরুকরণ একটা জুড়ে দাও, একটা গরু রচনার মতো মুখস্থ করে যেখান থেকে আসবে একটা রচনা মুখস্থ থাকলে সেটা জুড়ে দাও। আপনারা সমালোচনা কি নিতে পারেন নাকি মেজাজ হারিয়ে ফেলেন, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে। হারিয়ে ফেলার কোনো ব্যাপার নেই। আমরা সম্প্রতি সেই ছবি দেখেছি, যাই হোক আমি সে প্রসঙ্গে পরে আসবো। আলী হোসেন দা, আপনার কাছে যাব যে এই যে অখিল গিরি তিনি অভিযোগ আনলেন, একদম পুলিশের বিরুদ্ধে সরব হলেন, তাহলে কি পুলিশ শুনছে না শাসক দলের নেতাদের কথা? দেখুন, অখিল গিরি মন্ত্রিত্ব হারার পর উনি একবারে সত্যি সত্যি মানে বেসামাল হয়ে যাচ্ছেন বলা চলে। আমাদের ওখানকার রামনগরের মানুষের ভাষায় তিনি কিন্তু পাগল হয়ে গেছেন। কেন? যে পুলিশ বাধা দিচ্ছে কিসের জন্য? যে তৃণমূলের কর্মীরা এত কিছু বিশৃঙ্খল তৈরি করছে সেখানটায়, যে বাধ্য হয়ে পুলিশ তাদের জায়গায় আসতে বাধ্য হয়েছে, নিরপেক্ষ জায়গায়। কিন্তু কি দেখলাম? পুলিশকে তৎক্ষণাৎ তিনি জানোয়ার বলে দিলেন, পুলিশের সঙ্গে তিনি ধস্তাধস্তিতে যুক্ত হয়ে গেলেন। একজন এমএলএ, তারই এলাকায় ভোট হচ্ছে, সে যদি এরকম একটা আচরণ করে তাহলে বলুন যে তৃণমূল পার্টিটা কোন জায়গায়? আমার বন্ধু দেবব্রত বাবু বললেন অনেক দোষ বিজেপির ঘাড়ে চাপিয়ে দিলেন, কিন্তু আপনারা দোষটা স্বীকার করুন যে আপনারা রিগিং করতে গিয়েছেন সেখানটায়। আপনারা রিগিং করতে গিয়েছেন বলে প্রশাসন একটু হলেও মানবিক কারণে হলেও কিছু বাধাও দিতে পারে, কিন্তু সেই বাধাও টপকে দিয়ে আপনারা সেখানে কিন্তু পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলেন, মারপিট হলো। আর কি দেখা গেল? আপনাদের নেতা বলছেন, ওখানকার জেলা নেতা, তারা বলছেন কি যে এটা উত্তেজনা। কিসের উত্তেজনা? নির্বাচনী উৎসব উপলক্ষে উত্তেজনা, কিন্তু তার পরিণতি কি মারপিট? তার পরিণতি কি বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হবে? এটা কি উত্তেজনা? এটা কি উৎসব? এটা কি নির্বাচন? এটা নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা হয়েছে। এই জাতীয় নির্বাচন তৃণমূল কংগ্রেস কখনো সহ্য করবে না, কারণ তারা রিগিং করে যেভাবে হোক ভোটের আগে একটা প্রহসন তৈরি করে তারা ইলেকশনে জিততে চায় এবং দেখাতে চায় যে কাঁথিতে শুভেন্দু অধিকারীর গড় ভেঙে দিতে পারে তারা। এগুলো করে কিছু হবে না। আমার নেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলছে, আমরা গণতন্ত্রকে সম্মান করি, বিশ্বাস করি, ভরসা করি। গণতন্ত্রের যারা মানুষ ভোট দিতে যাচ্ছে তারা ভোট দিক। যদি তারা তৃণমূল যদি অশান্তির বাতাবরণ তৈরি করে তাহলে বিজেপি তো চুরি করে বসে থাকবে না। এত মারামারি কেন এই সামান্য সমবায় ভোটের ব্যাংকে ঘিরে এবং সেখানে রিগিং করার অভিযোগ উঠছে? রিতেশ দা, আপনি কি মনে করেন, কি মনে হয় এর পিছনে কারণ কি? কারণ কি না কারণ কি সেটা তো আর আমরা বলতে পারবো না। বিষয়টা যেটা হচ্ছে যে এই আলটিমেটলি বিষয়টা কি, যে সমবায় আন্দোলন, যে সমবায় ব্যাংকের যে নির্বাচন, সেই সমবায় আন্দোলন 34 বছরে বামপন্থীরা তৈরি করতে পেরেছে। এই সমবায় আন্দোলন কিন্তু এরকম নয় যে এটা একটা ব্যাংক তৈরি হয়েছে। সমবায় আন্দোলন এই যে মানুষের কষ্টের পয়সায়, মানুষ তার কষ্টার্জিত পয়সা একটা জায়গায় রেখেছেন সবাই মিলে, এবং বিপদ আপদে সেই পয়সা যাতে খুব সরলভাবে মানুষের কাছে পৌঁছতে পারে, যারা টাকা রেখেছেন তাদের কাছে পৌঁছতে পারে, সেই জায়গাটাকে তৈরি করা। এই সমবায়ের মধ্যে দিয়ে মানুষের প্রান্তিক মানুষের যে সমস্যাগুলো সেগুলোকে অ্যারেস্ট করা, সেগুলোকে দেখা এবং সেগুলো সমাধান করা। এমনকি কৃষি সমবায় আছে, যে কৃষি সমবায়ের মধ্যে দিয়ে যেখানে কৃষকরা নিজেরা এই সমবায় তৈরি করে সার বা সেচের জল ইত্যাদির ক্ষেত্রে যে খরচা ইত্যাদি সেগুলোকে বাঁচাতে পারে কি করে, সেইগুলো নিয়ে চিন্তা করা। এমনকি হোলসেল মার্কেটে ফোরেদের হাতে যাতে না পড়ে যায় তারা, তার জন্য এই যে রিটেলার কোঅপারেটিভ বা হোলসেল কোঅপারেটিভ এইগুলো তৈরি করা হচ্ছে, যে যাতে নিজেদের মধ্যে দিয়ে আমরা একটা সংগঠিতভাবে অর্থনৈতিক প্রচেষ্টাকে রাখতে পারি। কিন্তু লড়াইটা কিসে? এই সমবায় তৈরি করতে করতে আস্তে আস্তে এটা একটা ব্যাংকের আকারে পরিণত হয়েছে। অর্থাৎ এত বৃহৎ সমবায়টাকে, এত বৃহৎ একটা খুঁটির উপরে বামফ্রন্ট সরকার দাঁড় করিয়ে দিয়ে গেছে, যে সেটা একটা ব্যাংক, সে নিজে একটা ব্যাংকে চালনা করার মতো ক্ষমতা রাখছে, এবং সেই টাকার খনিকে কে দখল করবে সেইটা হচ্ছে মূল লক্ষ্য।
একবারও কিন্তু তৃণমূল বা বিজেপি এই সমবায় আন্দোলনটা কি করে বাড়বে, আরো সমবায় কি করে তৈরি করা যায়, আপনি সেই বকরা তত্ত্বকেই সামনে আনছেন। না বকরা নয়, এটা হচ্ছে দখলদারির তত্ত্ব। মানে কি করে দখল করব, আমি জায়গাটাকে কি করে দখল করব, কি করে মানুষের মনে ভয় সৃষ্টি করব, সন্ত্রাস সৃষ্টি করব। এই যে একটা সমবায় নির্বাচনে তো মানে বিভিন্ন অঞ্চলের মানুষ ভোট দেবে না, ওই সমবায় অন্তর্ভুক্ত যে কজন মানুষ আছে তারা ভোটটা দেবে। তাতেও কেন দখলদারির মানসিকতা থাকবে? কেন সেখানে দাঁড়িয়ে বলবে যে আজকে ধরুন ওই অখিলগিরি যা বলেছে আর তার ছেলে যা বলেছে, এটা বুঝতে পারছি না যে এটা কোন তৃণমূলের কথা বলছে, ভাইপো তৃণমূল না পিসি তৃণমূল। সমস্যাটা তো ভাইপো তৃণমূল আর পিসি তৃণমূলের ক্ষেত্রে। পুলিশকে কাজ করতে হচ্ছে কোন তৃণমূলের পক্ষে, তার সেই অঞ্চলে সেই জেলায় তার ডমিনেশন আছে, সেই তৃণমূলের হয়ে কাজ করতে হচ্ছে। যদি এটা ভাইপো তৃণমূল হয় তাহলে পিসি তৃণমূলের লোকেরা মার খাবে, আর যদি এটা পিসি তৃণমূল হয় তাহলে ভাইপো তৃণমূল মার খাবে। এই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র দখলদারির মানসিকতা নিয়ে এই সরকারটা চলছে, এবং এই সরকারটা চলছে এই কারণে যে দলটা দখলদারির মানসিকতা নিয়ে চলছে। লিপিকাদি, আপনার কাছে যাব। আপনি কি মনে করেন আজকে যে ঘটনা ঘটছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, একদিকে আমরা দেখছি যে সামান্য সমবায় ভোটের ঘিরে যে উত্তেজনা তৈরি হলো বিধানসভা লোকসভার মতো, সেটা সত্যি কাম্য নয়। সামান্য একটা সমবায় ভোটে সেখানে যেভাবে উত্তেজনা ছড়ালো, পুলিশের বিরুদ্ধে সরব হতে দেখা গেল শাসক দলের বিধায়ককেই। এই ঘটনা কিভাবে দেখছেন আপনি? যেভাবে পুলিশ কি তাহলে শাসক দলের নেতাদের কথা শুনছে না, নাকি ভোটে হেরে যাবে এরকম একটা আশঙ্কাও রয়েছে অখিলগিরির, যার জন্য আগে থেকেই কোথাও গিয়ে একটা এমন একটা অভিযোগ করে রাখলেন অখিলগিরি? দেখুন, পশ্চিমবঙ্গে খুব অদ্ভুত লাগছে এই মুহূর্তে যে যেভাবে মমতা ব্যানার্জি এই আন্দোলন, বিভিন্ন নিয়ে লড়াই, ভোট নিয়ে লড়াই, ভোটের ক্ষেত্রে পুলিশের যে পুলিশ তাদের উপর অত্যাচার করছে, এই ভুয়ো ভোটার যেগুলো সবটাই ক্ষমতায় তো তৃণমূল রয়েছে, সরকারের তৃণমূল রয়েছে। এই যে আমরা আক্রান্ত, আমরা তৃণমূলরা আক্রান্ত, পুলিশের দ্বারা আক্রান্ত, অন্যান্যদের দ্বারা আক্রান্ত, বা এই যে রাজ্যে এত ভুয়ো ভোটার, এইটা আমার মনে হচ্ছে না, এই যে নিজেদের বিপক্ষে যে কথা, এটা মনে হচ্ছে একটা নতুন ধরনের কোন স্ট্র্যাটেজি। এটা কখনো হতে পারে না যে আমার রাজ্যে এত ভুয়ো ভোটার হয়ে গেল, আমি কিছু জানি না, হঠাৎ করে আমি জানতে পারলাম। আচ্ছা, একটা ইলেকশন হচ্ছে, একটা সমবায় ইলেকশন, সেটা পর্যন্ত কোর্টের নির্দেশে কেন হবে? কেন পশ্চিমবঙ্গে এরকম তো কখনো আমরা দেখিনি যে কোর্টের একটা ইলেকশন হতে গেলে সেটা কোর্টের নির্দেশে ইলেকশন হতে হয়। আজকে বছরের পর বছর সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্র নির্বাচন হয় না, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র নির্বাচন নেই। এটা খুব অদ্ভুত লাগছে যে পশ্চিমবঙ্গকে তাহলে কোন জায়গায় নিয়ে গেছি। অথচ তৃণমূল বারবার করে কি কান্নাকাটি করছে যে আমরা আক্রান্ত, আমরা আক্রান্ত, আমাদের সরকার রয়েছে, আমরা আক্রান্ত। এইটা না কোথাও একটা যেন মনে হচ্ছে মানুষকে একটা বোকা বানানোর, কোথাও একটা অন্য স্ট্র্যাটেজি কিছু কাজ করছে, যে কারণে এই জায়গাটা খুব ভয়ঙ্কর জায়গা। আর আরেকটা জিনিস বারবার করে বলবো যে যত যাই করুক তাই করুক, আমরা যাই বলি, এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যত চিৎকার করুক, যত চিৎকার চেঁচামেচি যা খুশি করুক, আজকে দিল্লি কিন্তু একদম নিশ্চুপ পশ্চিমবঙ্গ নিয়ে। যদি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর কথাই ধরে নিতে হয় যে এত অনাচার, এত দুর্নীতি, এত কিছু হচ্ছে, তাহলে কেন্দ্রীয় সরকার কেন এরকম ভাবে চুপ করে রয়েছে? আজকে যেখানে দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে তাকে ধরে নিয়ে যাওয়ার তারা জায়গা তৈরি করলো, আজকে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেনকে তুলে নিয়ে গেল, সেখানে পশ্চিমবঙ্গে কেন হচ্ছে না? আমরা যে এত শুনছি যে এর সঙ্গে জড়িয়ে রয়েছে বড় মাথা, বড় নেতা জড়িয়ে রয়েছে, অথচ কোন রকম কেন্দ্র কিন্তু কোন রকম ব্যবস্থা নিচ্ছে। এখানে শুভেন্দু অধিকারী চিৎকার করে যাচ্ছে, অথচ কেন্দ্র একদম পশ্চিমবঙ্গ নিয়ে চুপ। এইটা একটা কোথাও যেন মনে হচ্ছে একটা কোনো বোঝাপড়া, একটা কোনো স্ট্র্যাটেজির জায়গা এখানে রয়েছে, যেটা কি কি বাইনারি তৈরি করছে এরা, সেটা ওরাই জানে, যেটা কিন্তু খুব আশঙ্কার জায়গা। দেবব্রত, এটা কি স্ট্র্যাটেজি, নতুন কোন স্ট্র্যাটেজি? দেখুন, অদ্ভুত একটা অভিযোগ শুনলাম, ওই কেন্দ্রীয় বাহিনী কিংবা কেন্দ্রের এজেন্সিগুলো কেন ধরে নিয়ে যাচ্ছে না। বিরোধীরা মনে করে বেশ সিবিআই আসবে, বিজেপির বেশ ঘরটা ঝাঁটফাঁট দিয়ে দেবে, বাসন ফাসন মেজে দেবে, ইডি আসবে, বাড়িটা একটু পরিষ্কার করে দেবে, আর আমাদের আলীবাবুরা বেশ বিছানার ওপর বসে কাঁটা চামচ দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা ভোগ করবে। কার্যত আদতে তা নয়। জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, জনতার রায় নিয়ে
পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হবে, কিন্তু কার্যত তারা সেটা নয়। তারা ভাবছে যেভাবে হোক আমরা ক্ষমতা দখল করব, সেই করতে গিয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিদীর্ণ হয়ে দিল্লির প্রভুদের কাছে নাম্বার বাড়ানোর খেলায় এনারা নেমেছেন। মানুষের বক্তব্য নিয়ে এদের কিছু বলার নেই। এদের দিল্লির দরবারে আমরা কে কত নাম্বার বাড়াবো, একদিকে সুকান্তবাবু, একদিকে শুভেন্দুবাবু, একদিকে দিলীপবাবু, নিজেদের মধ্যে আপনি কথা বলছেন, সেখানে আমরা বীরভূমেও তো আজকে যে মন্তব্য করলেন কাজল শেখ, যে তৃণমূল তরমুজ হলে চলবে না, সেখানে কাজল শেখের মন্তব্য, এবং তিনি সেখানে বলছেন তৃণমূল তরমুজ পার্টি হলে চলবে না, মানে ভেতরটা লাল আর বাইরেটা সবুজ হলে চলবে না। সেখানে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, যদিও নাম করেননি, সেখানে স্পষ্ট হচ্ছে যে অনুব্রত মণ্ডলের নাম করেই তিনি কার্যত হুঁশিয়ারি দিয়েছেন। কাজল শেখের কি মন্তব্য একবার নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামনে দেখিয়েছিল নারুল বিধানসভা বাংলার বুকে, তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, সেই পথেই আমরা হেঁটেছিলাম। না হলে যারা আমার দাদাদের বাবাদের মেরেছিল, যারা আমার সহযোদ্ধা সহকর্মীদের মেরেছিল, তাদের কেউ এই পৃথিবীর আলো বাতাস দেখার যোগ্যতা ক্ষমতা ছিল না। তথা বীরভূম জেলার বুকে আমার ইয়াং জেনারেশনকে বলবো, সব সময় চোখ কান খোলা রাখবেন। তরমুজবাদী তৃণমূল হলে হবে না, ওপরটা সবুজ ভিতরটা লাল হলে চলবে না। আমি দেখেছি 21-এর নির্বাচন, আমি দেখেছি 23-এর নির্বাচন, আমি দেখেছি 24-এর নির্বাচন। 26-এর নির্বাচনের পরে ওই পাঁচিলে রাখবো, নামতে দেবো না। এই সংকল্প, এই সংঘবদ্ধ আমাদের এই 26-এর আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে নিতে হবে। বীরভূম জেলায় যে 11টা সিট আছে, 11টাতে জোড়া ফুল ফুটবে। দেবব্রতদা, বীরভূমে শাসক কোন দলের আছে, এবং একেবারে অনুব্রত আর কাজলের এই অন্তর্দ্বন্দ্ব ধিকি করে জ্বলছিল, আর আজকে কাজল শেখের এই মন্তব্যে সেটা আবারও সামনে এলো। আপনারা কোন দল নিয়ে শাসক, মানে গোষ্ঠী কোন দল নিয়ে কথা বলছেন? গোষ্ঠী কোন দল, উনি সঠিকভাবে কথাটা বলেছেন। দেখুন, আমরা দেখেছি বিজেপির কিছু নেতা যাদেরকে বিজেপি চোর ডাকাত অমুক তমুক বলে গালাগালি দিত, তার নামটা বলে দিচ্ছে শুভেন্দু অধিকারী প্রসঙ্গে আমরা বলিনি, তাদের পেজেই শুভেন্দু অধিকারী চোর, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছে, খবরের কাগজে মুড়ে অমুক, তো তাদের পেজেই আমরা দেখতে পেয়েছি। কিন্তু আশ্চর্যভাবে ওয়াশিং মেশিনে ঢোকার পর তিনি অদ্ভুতভাবে বিজেপির নেতা নেত্রীরা তাকে স্যালুট মারছে, আমরা সেটা দেখেছি। কিন্তু তার আগে তিনি বলছেন কি আমরা 2014 থেকেই অমিত শাহর সাথে আমি যোগাযোগ রেখে চলতাম। তার মানে তুমি তৃণমূল কংগ্রেসের থেকে একটা বিরোধী দলের মানুষের সাথে যোগাযোগ রেখে চলতো। কাজল শেখ সেই কথাটাই বোঝাতে চেয়েছে, তুমি যে দলটা করছো সেই দল রাখো, অন্য দলের সাথে যোগাযোগ রেখে চললে চলবে না, এই বক্তব্যটা রাখতে চেষ্টা করছে। নির্দিষ্ট কাউকে এটা উদ্দেশ্য করে উনি বলেননি। আর আমরা তো সামনেই দেখতে পাচ্ছি, এ ওর মুখে কালকাতারা ঢেলে দিচ্ছে, এ তার মুখে পোস্টার মারছে, আমরা তো সামনেই দেখতে পাচ্ছি, এটা চোখের সামনে হচ্ছে। আর তৃণমূল অনেক বড় দল, কিছু মানুষ এদিক ওদিক থেকে চলে আসছে, এখন তো সবাই তৃণমূল, আর মাথার ওপর মমতা ব্যানার্জি বসে রয়েছে। এখন এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গা নেই। এগুলো কদিন আগে এনারাই বলছিল নতুন দল তৈরি হচ্ছে, সিন্ডে তৈরি হবে, অজিত পাওয়ার তৈরি হবে, এখন সেই সব কথা কিছু বলছে না। এখন ভোটে হারার ভয় এইসব ডায়লগগুলো এখানে বসে বসে ঝাড়ছে। 26-এর পর বলবে মারছে 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 ধরছে, কিন্তু এটা বলছে না শুভেন্দু অধিকারী এখান থেকে উস্কানি দিচ্ছে, দিলীপবাবু ওখান থেকে উস্কানি দিচ্ছে, বিভিন্ন নেতা নেত্রীরা উস্কানি দিচ্ছে। ভোটের পর কী হবে, তারা তো সিকিউরিটি গার্ড নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাবে, আর তোমরা সাধারণ কর্মীরা তোমরা কি করবে? আমরা বলছি সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের আত্মীয়, সবাই তারা বিজেপি সিপিএম করে বলে কথা না। পশ্চিমবঙ্গে যে কালচার সেটা বজায় রাখুন, ভোটের রাজনীতি বজায়, নিশ্চয়ই ভোট আসবে। আলী হোসেন দা, না ব্যাপারটা হচ্ছে এই, আপনিও শুনছেন, আমিও শুনছি, দেবব্রত বাবুও শুনছে, রিতেশ বাবুও শুনছে, এই কথা মিনিটের মধ্যে কথা ঘোরানোর অন্যতম মাস্টার দেখতে পাচ্ছি দেবব্রত বাবুকে। কাজল শেখ বলল কি আর উনি ব্যাখ্যা দিচ্ছেন কি? পরিষ্কার কথা, তার দলের অন্তর্কলহর কথা তিনি নিজেই মুখে স্বীকার করছেন। শওকত মোল্লা বলছেন, আপনার ওই ইসেরা বলছে, সবাই বলছে, নর্থ বেঙ্গলে বলছে, সব জায়গায় বলছে, সেটা না বলে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। এ কোন ধরনের কালচার বলুন তো? আপনাদের পাপের ভাগ কে নেবে? 26-এ আপনাদের আর আসতে হবে না। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে আর আসবে না। ভারতীয় জনতা পার্টির সময়, ভারতীয় জনতা পার্টিকে একবার হলো দেখবে পশ্চিমবঙ্গের মানুষ, সেই জায়গায় এসে উপস্থিত হয়ে যায়। সেই জন্য শুভেন্দু অধিকারী কোন সাল থেকে কত সাল থেকে কার সঙ্গে কি যোগাযোগ করেছে এটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে 2021 সালে সম্পর্কে বলুন দেবব্রত বাবু।
বিধানসভা নির্বাচনের পর থেকে শুভেন্দু অধিকারী সম্পর্কে বলুন, তার আর যদি আপনি কোনো এখানে স্ক্যান্ডাল হয় বলছেন সেটা BJP বলুন, চুরি করে সেটা তো করে বলতে বসতে পারবেন পারবেন, না। মানেটা কি? সেটা বলতে মহিলারা পারবেন না। দুর্বল? কেন কি কথা আপনাদের বলছেন? মহিলারা কেন দুর্বল? আপনাদের এই যে BJP কোন চুরি করে দল, বসতে পারবেন না, কোন মানেটা কি? দলটা কি কেন বোঝাতে চাইছেন? আপনারা আপনারা প্রকাশ্যে চিরকালই দিয়েছেন, নারী বাংলার মানুষ বিদ্বেষী, সেটা বোঝে না। চিরকালই বলেন এই জন্য দিলীপ বাবু বলছি, বলছেন অনুব্রত লক্ষ্মীর ভান্ডার তারা মণ্ডলকে দিয়ে ভিখারি, আপনারা নৌকা বাংলার পার মহিলারা হয়েছিলেন। পুতো না। কি অনুব্রত কালচার বাংলায় মণ্ডলকে আনছেন? দিয়ে আপনারা কিভাবে নৌকা বাংলার পার মহিলাদের হয়েছিলেন। আপনারা অপমান করছেন? এবার আর তো পার সামনে হতে দেখতে পারবেন না। পাচ্ছি। তিনি নিশ্চয়ই জেলের বাংলার ভাত মা বোনেরা জবাব খেয়েছেন। দেবে। এবার তার ব্যবস্থা হবে। বাংলার মানুষ এবার দেখবে, বীরভূমের মানুষ এবার দেখবে অনুব্রত মানে ঔষধ আর কোনো কাজ হবে না। চরম আর ওই গুরবাতাসা, ওগুলো আর অনুব্রত মানুষের বক্তব্য আর ওই বীরভূমের মানুষ গ্রহণ বেশ, করবে না। বিধানসভা ভোট যে এসে গেছে বা আসন্ন বলা যেতে পারে, তার কারণ হচ্ছে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হচ্ছে। আমার একটা ছোট জিনিস হচ্ছে যে আমি ব্রেকে যাব একটা খুব সংক্ষেপে। ছোট জিনিস যেটা হচ্ছে খুবই সংক্ষেপে, যেটা হচ্ছে যে উদাহরণটা দিতে গিয়ে এখন হয়ে গেছে কি যে ওই তরমুজটা যে আগে বলে এসেছিল 34 বছর ধরে, সেটা বলছে এখন তো তরমুজ নেই, এখন তো পেঁপে হয়ে গেছে, অর্থাৎ ওপরটা সবুজ ভেতরটা গড়িয়া। তার জন্য এই পেঁপে বলতে গিয়ে তরমুজ বলে ফেলেছে। আর তৃণমূল আর বিজেপি তুমি যদি ইতিহাস আর দেখো, তাহলে অন্তত 5 জন আছে যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছে এবং 7 জন আছে যারা বিজেপি থেকে তৃণমূলে এসছে, আর এরকম 4 জন আছে যারা তৃণমূল বিজেপি করেছে। তাহলে কাকে বিশ্বাস করবে মানুষ? এইটাই হচ্ছে প্রশ্ন। তারপরে যা করে করুক, মানুষ বুঝবে। আর মানুষ কিন্তু বামেদের বিশ্বাস করে না। না না, আমাদের বিশ্বাস করবে না তো। যেদিনকে বুথ দখল মানুষ তৈরি করবে না, সেদিনকে তোমরা পালাবার পথ পাবে না। অনেক হয়েছে, অনেক হয়েছে। মানুষ যেদিনকে বুথ দখল করবে, তোমরা পালাবার পথ পাবে না। মানুষকে তোমরা যেভাবে মানুষকে তোমরা চাপ মারিয়ে দিয়ে যাচ্ছ, বেশি দিন নেই, সবার অপেক্ষা দূর করাবে, তখন ময়দান কম পড়ে যাবে, ময়দান কম পড়ে যাবে। তোমরা কি মনে করো তোমরা 2011 পরে একজনকে চাকরি দিতে পারো না, একজন একটা শিল্প তৈরি করতে পারো না, সরকার চালাচ্ছ, ইয়ারকি পেয়েছো? আরে ইয়ারকি পেয়েছো, সরকার চালাচ্ছ। মানুষকে তো মানুষ তো বুঝতে পারছে। ওই যে ভোট, ওই বুথ দখলের ক্ষেত্রে ওই অখিলগিরি বলছে আমাকে দিচ্ছে না, ওই পিসি ভাইপোর পুলিশ, ওই পিসি ভাইপোর পুলিশকে দূর করাবে। বেশ, আমরা এই আলোচনাতেই ফিরবো। একটা ব্রেক নিয়ে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আপনাদের আগেই জানাচ্ছিলাম যে আজকে আমরা কাঁথিতে সমবায় ভোটে যে উত্তেজনা তৈরি হলো এবং সেখানে অখিলগিরি যেভাবে অভিযোগ আনলেন, বিস্ফোরক অভিযোগ আনলেন পুলিশের বিরুদ্ধে, তারই কিন্তু একটা প্রশ্ন দাঁড়া বেঁধেছে এবং সেখানে দাঁড়িয়ে যে প্রশ্ন উঠছে যে এই ঘটনা অতীতে আগে দেখা যায়নি, যেখানে শাসক দলের বিধায়ক তিনি বলছেন যে পুলিশই ভোট দিতে দিচ্ছে না, পুলিশই অশান্তি সৃষ্টি করছে, বিস্ফোরক অভিযোগ। এবং এরই পাশাপাশি সেখানে প্রশ্ন উঠছে যে শাসক দলের নেতাদের কথা কি পুলিশ শুনছে না, নাকি অখিলগিরি তিনি এমনই একটা আগে থেকে অভিযোগ করে রাখলেন ভোটের ফল খারাপ হবে ভেবে। এরকমও কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে। কিন্তু যে পরিস্থিতি বিধানসভা লোকসভা ভোটের মতো দেখা গেল, সেই পরিস্থিতি যে সমবায়ের ভোটেও ব্যাংকের ভোটেও হবে সেটা কিন্তু অনভিপ্রেত ছিল। বিষয়টা হচ্ছে যে এরই পাশাপাশি যেখানে এরকম একটা ঘটনা ঘটলো, এরই পাশাপাশি দেউচা পাচামি, যেখানে একটা বড় প্রকল্প নিয়ে সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি অভিযোগ শানালেন রাজ্য সরকারের বিরুদ্ধে যে আদিবাসীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, মিথ্যাচারিতা করা হচ্ছে, এমনও অভিযোগ এনেছেন। এবং তিনি যে অভিযোগ আনছেন যে এই কয়লা খনি নিয়ে কিন্তু রাজ্য সরকার যারা আদিবাসী তাদের সঙ্গে প্রতারণা করছে। তো যে বিষয়টা যে এবার কি দেউচা পাচামির যে প্রকল্পের কাজ সেটাও কি থমকে যাবে দেবব্রতদা? দেখুন, বিজেপি বাংলা বিদ্বেষী সবাই জানতো, বিজেপি বাঙালি বিদ্বেষী সবাই জানে, বিজেপি বাংলা সংস্কৃতি বিদ্বেষী সবাই জানে। এখন দেখা যাচ্ছে বিজেপি বাংলা কর্মসংস্থান বিদ্বেষী। দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ভালো কথা, কিন্তু উনি ওই জায়গাটার তো আদিবাসীদের নেতা নন। ওখানে খনি বিরোধী যিনি আন্দোলনের সংযুক্ত আছে রতন হাঁসদা, তিনি বলছেন লোকাল মানুষের সাথে আলোচনা করে কাজকর্ম করতে হবে, ওনার বক্তব্য। ওখানে দিসম গাঁওতা নেতা রবীন সোরেনের দাবি দ্রুত শিল্প হোক, আমরা চাই এলাকার মানুষের স্বার্থ দেখা হোক। এলাকার মানুষের স্বার্থ দেখা হোক মানে যারা জমিদাতা তাদের কর্মসংস্থান হোক এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। সরকার সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। দেখুন, এটা জাতীয় সম্পত্তি, শুধু তো পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না, দেশের উন্নয়ন হবে। এটা ভারত তথা এশিয়ার সর্ববৃহত্তম একটা কোল বেল্ট। দেশের রাজ্যের অর্থনীতির খুব উন্নয়নে এটা কাজে লাগবে, রাজ্যের জিডিপিও বাড়বে। তাতে মনে হয় বিজেপির খুব গাত্রদাহ হচ্ছে। এখন মমতা ব্যানার্জি শিল্প সম্মেলনে বলেছেন আমরা বললে কাল থেকে আমরা কাজ শুরু করে দিতে পারি এবং উত্তোলন করতে পারি, সেটা মোহাম্মদ বাজার থেকে কাজটা শুরু হবে।
খুব একটা কম নয়, প্রায় 1240 মিলিয়ন টন কয়লা ওখানে মজুদ আছে। পশ্চিমবঙ্গের কয়েকটা জেনারেশন ওই কাজ দিয়ে আমরা কাজ করতে পারি, দেশের রাজ্যের অর্থনীতি বদলে দিতে পারি। এখানে শুভেন্দুবাবুর কোন সমস্যাটা হয়েছে আমি বুঝতে পারছি না। দেশের অর্থনীতি উন্নয়ন হবে, কর্মসংস্থান উন্নয়ন হবে, রাজ্যের মানুষ কাজ পাবে, সেখানে লোকাল মানুষের সমস্যা মিটে গেছে, লোকাল মানুষকে কাজ দেওয়া হয়েছে, তারা দুর্নীতির অভিযোগ তুলছেন। এটা তো শুভেন্দুবাবুর স্বভাব। শুভেন্দুবাবু যে কোনো জায়গায় দুর্নীতি, নিজের দলের দুর্নীতিটা ঢাকতে, উনি নিজের দুর্নীতি ঢাকতে বিজেপিতে গেছেন, নিজেকে বাঁচাতে বিজেপিতে গেছেন। উনি কত বড় নেতা উনি তো বারে বারে প্রমাণ দিচ্ছেন। আর তৃণমূলে থাকতে উনি বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, এটা তো নিজের মুখে স্বীকার করেছে। এখন এইসব বলে লাভ নেই। মানুষের সামনে দেখা গেছে উনি মানুষ থেকে যেগুলো যে তদন্তগুলো চলছে সেখানে মানুষকে খোলা টাকা নিতে দেখা গেছে। তাহলে শুভেন্দুর এই সম্বন্ধে নতুন করে মানুষের কিছু বলার দরকার নেই। উন্নয়নের কাজ হচ্ছে, একসাথে কাজ করুন। সেখানে শাসক বিরোধীরা একসাথে কাজ করে রাজ্যের উন্নয়নের যেখানে প্রশ্ন, এখানে তো সিঙ্গুরের মতো জোর করে গায়ের জোরে জমি নিয়ে নেওয়া হচ্ছে না, পিটিয়ে জমি নিয়ে নেওয়া হচ্ছে না। এটা মানুষকে বুঝিয়ে, মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে, উপযুক্ত চাকরি বাকরি সব জায়গায় দেখে সেই জায়গাটা দেওয়া হচ্ছে এবং বৃহত্তম একটা কর্মসংস্থানের জায়গা করে। সেখানে আমার মনে হয় বিরোধীদের এই দাবিগুলো করা অন্যায়। আগামী যদি এইটা চালিয়ে যান, আগামী নির্বাচনে এর ফলাফল নিশ্চয়ই উপযুক্ত ফলাফল শুভেন্দুবাবুরা পাবেন। আশা করি ওনার বিরোধী দলনেতার পত্র থাকবে কিনা আমার সন্দেহ আছে। আলী হোসেন দা, বহিরাগতদের জমির পাট্টা দেয়া হচ্ছে এমনও বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস কিনা পারে, বহিরাগত কেন, আরও বাংলাদেশ থেকে আসা লোকগুলোকেও পাট্টা দিয়ে তাদেরকে জমির অধিকার দিয়ে তাদেরকে আবার ওখানে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে। এই জাতীয় ব্যবস্থা অনুপ্রবেশকারীদের জন্য বহুবার তৃণমূল কংগ্রেস করেছে। ইভেন্ট প্রধান পর্যন্ত হয়েছে লাভলি খাতুন, আপনারা জানেন হরিশ্চন্দ্রপুরের, সেখানে প্রধান উপপ্রধান লাভলি খাতুন হয়ে আছে বাংলাদেশের অনুপ্রবেশকারী। সেই জন্য এই দেউচা পাচামিতে সেখানেও বাংলাদেশের অনুপ্রবেশকারীদের দিয়ে তাদেরকে জমির পাট্টা দিয়ে তাদেরকে আবার সেখানে স্বীকৃতি দেয় কিনা বা দিতেও পারে, সেটা একটা জায়গায় আছে। আরেকটা যেটা বললেন সেটা হচ্ছে, দেখুন শুভেন্দুবাবু পরিষ্কার করে বলেছে তো, ওই দেউচা পাচামিতে যারা নাগরিক তারা তো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আজকে তাদেরকে কেন বঞ্চিত করা হবে? এটা তো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানকার প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন বীরভূমের, তারা যে ধরনের সিস্টেমে চলছে, সত্যি সত্যি আদিবাসীরা বঞ্চিত হতে পারে, হচ্ছেই। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা ওনাকে সম্মান করি, সেই মুখ্যমন্ত্রী শিল্প সম্মেলনে বললেন কি কালকের থেকে দেউচা পাচামিতে কাজ শুরু হয়ে যাবে। এটা বলেছেন তো, কালকেই উদ্বোধন করা হবে। তাহলে এই যে শিল্পপতিদের যে ধোঁকা দেওয়া হলো, পরিষ্কার কথা ব্লাইন্ডিং, মানে কি বলে, ব্লান্ডার করা হলো তাদেরকে, যে কালকেই হচ্ছে। তার মানে শিল্পপতিদের বলা হচ্ছে আপনারা টাকা ইনভেস্ট করুন আর পশ্চিমবঙ্গে শিল্পাঞ্চলের একটা বহু কিছু সম্ভাবনা তৈরি হবে। এইভাবে মিথ্যা কথা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেউচাতে কথাই হলো না, দেউচা পাচামির কোনো ডেভেলপমেন্টেই হলো না, সেই জায়গায় দাঁড়িয়ে উনি আগ বাড়িয়ে কলকাতা থেকে বলে দিচ্ছেন কালকেই এটার উদ্বোধন হবে। পরের দিনে তো বুঝলেন যে না, এটা সম্ভব না, অত সোজা না, যত সহজে বলা যাচ্ছে অত সহজে নয়। তাই আমাদের যেটা প্রথম এবং প্রধান দাবি, আমরা শিল্প বিরোধী নয়। আমরা কয়লা উত্তোলন হোক, বৈধভাবে হোক, সমস্ত সিস্টেম মেনে হোক। দেউচা পাচামি শুধু রাজ্য সরকারের সম্পদ না, এটা কেন্দ্রীয় সরকারেরও দেখার দায়িত্ব রয়েছে, যেহেতু এটা মাইন্ডসের বিষয় আছে, সেন্ট্রাল গভর্নমেন্টেরও ব্যাপার আছে। স্বাভাবিক কারণে কেন্দ্র রাজ্যের সঙ্গে কথা বলে অবশ্যই একটা সমাধান বের করা উচিত বলে আমরা মনে করি। সেই কথাই শুভেন্দুবাবু বলেছে। এরকম একটা বড় প্রকল্প, মানে সেখানে এরকম একটা কয়লা খনি নিয়ে একটা বড় অভিযোগ করছেন শুভেন্দু। সেখানে আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের কথা তুলতেই হচ্ছে। সেখানে দেখা গেছে যে সিঙ্গুরে টাটাদের ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গ উঠে আসে। তাহলে কি এবার এই দেউচা পাচামি নিয়েও একটা বিতর্কের শুরু হলো? মানে সেখানেও কি একটা সংঘাতের আবহ তৈরি হচ্ছে রিতেশ দা? দেখো, সংঘাতের কোনো আবহ নেই। যদি শিল্প হলে, শিল্প মানে ইন দ্য সেন্স যে যদি ওখান থেকে কয়লা খনন হয় তাহলে তো এটা ভারতবর্ষ তথা বাংলার মানুষের উপকার হবে। সমস্যাটা সেইখানে না, সমস্যাটা হচ্ছে যে জায়গায় হচ্ছে জল, জমি, জঙ্গল, এর অধিকার হচ্ছে আদিবাসীদের। সেই আদিবাসীরা সেই অধিকারকে সম্পৃক্ত করতে পারছেন কি না, সেটাই হচ্ছে মূল সমস্যা। ওখানে হচ্ছে সিলোকোসিস, একটা ফুসফুসের রোগ। এই যদি এখান থেকে যদি কাস্টিং হয়, কাস্টিং হবার ক্ষেত্রে যেটা সরকার যেটা বলেছে 1000 ফুট নিচে হচ্ছে কয়লা আছে এবং 500 ফুটের নিচে হচ্ছে জল আছে। অর্থাৎ 1000 ফুট যদি কয়লা উত্তোলন হয় তাহলে এখন সরকার বলছে ওটা ওপেন কাস্টিং করবে। ওপেন কাস্টিং করা মানে কি, খনিমুখটাকে খুলে রাখা। খুলে রাখলে 1000 ফুট যদি কয়লা নিচে যদি কয়লা খনন হয় তাহলে খোলা মুখটা কতটা হবে?
খোলা মুখটা তাহলে বিস্তর অঞ্চলে হবে, তাহলে সেই আদিবাসী যারা যে মানুষরা ওখানে রয়েছে তাদের কি হবে? এবার হচ্ছে যে তাহলে তাহলে তাদের জমি নিতে হবে, বা জমি নিচ্ছেন ভালো কথা, তাহলে জমি নিলে তুমি আপনাকে তো তাকে চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, অল্টারনেটিভ রোজগারের ব্যবস্থা করতে হবে। আপনি জমি নেবেন পাকাপাকিভাবে, আর চাকরি যেটা দিচ্ছেন সেটাতে পিওরলি ক্যাজুয়াল এবং বেসিসে দিচ্ছেন, মানে যখন তখন সেই চাকরির থেকে আপনি ছাঁটাই করতে পারবেন। তাহলে জমি নেবেন পাকাপাকি আর চাকরি দেবেন অস্থায়ী, এই নিয়েই তো লড়াইটা। এবং আদিবাসীরা কি বলছে? আদিবাসীরা বলছে আমাদের শিক্ষা স্বাস্থ্যর দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, রাষ্ট্র মানে রাজ্যের সরকারকে নিতে হবে। এই জায়গাগুলো নিয়েই মূল বিরোধ। এই বিরোধগুলোকে যদি সরকার বসে মেটায়, সরকার কি করছে? সরকার করছে, যেহেতু ওখানে আদিবাসীদের সংখ্যা খানিকটা হলেও কম, সরকার পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে ওই আদিবাসীদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, চাপ সৃষ্টি করে এমনকি নকল আদিবাসী সাজিয়ে দেওয়া হয়েছে। এই সিলোকোসিস রোগের উপরে যারা বিজ্ঞান কর্মীরা যারা কথা বলতে গেছে আদিবাসীদের সামনে, সেই নকল আদিবাসীরা তাদেরকে বিরোধ করেছে। না, একটা কথা বারবার করে বলতে হবে যে মমতা ব্যানার্জি, দেখুন মমতা ব্যানার্জির তো এটা একটা মানে কি বলবো, এটা বিরাট বড় অপবাদ আছে, বদনাম আছে যে তিনি রাজ্য থেকে শিল্প তাড়িয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন। তা বারবার করে সিঙ্গুরের কথা উঠবেই যে শিল্প তাড়ানোতে তিনি একেবারে সিদ্ধহস্ত। তাহলে তিনি কি করে অন্য শিল্পের হলে সেখানে যদি যথার্থ ক্ষতিপূরণ না দেওয়া হয়, তাহলে যে কোনো জায়গায় আন্দোলন হবে। আমরা ভাঙড় দেখেছি, আমরা বেউচা পাচামি দেখছি, এখানে আদিবাসীরা প্রতারিত হচ্ছে। তাহলে উনি কি করে কি বক্তব্য রাখবেন, কি বলবেন? এই যে বারবার বাংলায় বড় বড় শিল্প সম্মেলন করেন, শিল্পের কথা বলেন, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গে তো কোনো রোজগার নেই, বেকারত্ব একদম মানে এমন জায়গায় গিয়ে ঠেকেছে সে বলার কথা নয়। এখানে চাকরি নেই, বাকরি নেই, এখানে শুধুমাত্র সিন্ডিকেট করে ছেলেপুলেরা আর ইয়ে করে মানে দুর্নীতি নানান রকম করে তারা রোজগার করে, ছেলেপুলেদের কোনো চাকরি নেই। তাহলে সেখানে দিতে গেলে শিল্প আনতে হবে, আর শিল্প তাড়িয়েছেন উনি, এটা একেবারে মানে সর্বৈব সত্য যে তিনি শিল্প তাড়িয়েছেন। এবং সেখানে আমরা আজকে দেখতে পাচ্ছি কিছু কাঁটা গাছ ছাড়া আর কিছু নেই, পুরো জমিটা বরবাদ হয়ে গেছে। তো সেইখানে উনি দেউচাপাচামি করতে গেলে সেখানে আন্দোলন তৈরি হবে, আন্দোলন বলবে এবং যথার্থ ক্ষতিপূরণ না দিলে তারা জমি দেবে না, এটা তো একেবারে মানে একেবারেই সর্বৈব সত্য কথা, সেখানে বলার কিছু নেই। তো পশ্চিমবঙ্গের এই ইতিহাসটা কিন্তু খুব খারাপ, যে পশ্চিমবঙ্গে এই যে উনি বারবার করে বদলের কথা বলে ক্ষমতায় এসেছিলেন, অথচ আজকে আমরা পশ্চিমবঙ্গে যে অবস্থা দেখতে পাচ্ছি, কোনো শিল্প নেই। উনি লন্ডন গেলেন, লন্ডন গিয়েও বড় বড় কথা বলে এলেন এবং সেখানে থোতামুখ ভোতা করে ওনাকে ফিরে আসতে হলো, সেখানে ওনাকে বলা হলো মানে রাজ্যের এই মুহূর্তে কি পরিস্থিতি, রাজ্য কি সত্যি ভালো আছে না ভালো চলছে, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যেখানে আমরা দেখছি যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সে নিয়েও আমরা ব্রেকের পর একটু আলোচনা করব। দেবব্রত দা, আপনার কাছে আমি প্রতিক্রিয়া নেব, একটা ব্রেক নিয়ে আলোচনায় ফিরে এলাম বিরতির পর। আমরা একেবারে পোস্ট এডিটের শেষ পর্বে চলে এসেছি, আমার হাতে সংক্ষিপ্ত সময়। প্রথমে দেবব্রত দার কাছে যাব। ব্রেকে যাওয়ার আগে দেবব্রত দা কি বলতে যাচ্ছিলেন? প্রথমেই আমি যেটা বলি, কংগ্রেস প্রতিনিধি যে মন্তব্যটা করলেন একজন মহিলা সম্বন্ধে, এই থোঁতামুখ ভোতা, দেখুন এটা মনে রাখতে হবে, একজন দেশের যখন প্রতিনিধিত্ব করছে একটা রাজ্য, তিনি আমন্ত্রিত হয়েছেন। আমাকে মমতা ব্যানার্জিকে অপছন্দ হতেই পারে, সেটা কোনো দোষের নয়, আমি বিরোধী হতেই পারি, কিন্তু তার চেয়ারটাকে অসম্মান করা যায় না। তিনি যখন একটা বিদেশে প্রতিনিধি হয়ে গেছেন, একটা জায়গায় নির্দিষ্ট দুটি প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখতে গেছেন, সেখানে এই ভাষা আমার মনে হয় প্রয়োগ করা উচিত হয়নি ওনার কাছ থেকে। এটা আমি এবার যে তথ্যগুলো দেব, আমার মনে হয় বিরোধীদের এবার তথ্যগুলো আমি বলবো 2011 থেকে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাকশান প্রায় 3 গুণ বেড়েছে। আর তার জন্য আমাদের পার হেড ইনকাম, যেটা যদি বলেন মাথাপিছু বাৎসরিক ইনকাম 30,000 থেকে প্রায় 1,90,000 টাকা হয়েছে। এটা কি উন্নয়ন না? আর এই যে বললেন না বিনিয়োগ আসছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন আমাদের 7টা শিল্প সম্মেলনে 27,000 কোটি টাকার প্রস্তাব এসছে, আমরা তার মধ্যে 18,000 কোটি টাকার কাজ অলরেডি করতে পেরেছি।
আর এই যে বলেন না বারে বারে বলে আরটিআই এটা, আরে কতজন পাকাপাকিভাবে চাকরি পেয়েছে দেউচা পাঁচামিতে, তোমরা যাও না আরটিআই করো না। এটা তো অক্সফোর্ডে আরটিআই করতে হবে না, দেশের মধ্যে আরটিআই করতে হয়। করেই বাম প্রতিনিধি যিনি আছে তাকে জিজ্ঞেস করছি, করো না, কতজনকে পার্মানেন্ট চাকরি দিয়েছে, কতজন চাকরি পেয়েছে, আর লোকাল যারা আদিবাসী নেতা তারা কি বলছে। এইসব বলে লাভ নেই, তোমরা বারে বারে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে, আগামী দিনে আবার প্রত্যাখ্যাত হতে হবে। আমার কাছে ডেটা রয়েছে, দরকার পড়লে আমি এক্ষুণি দিয়ে দিতে পারি। তোমাদের মানুষ বানাচ্ছে, আর কত লজ্জিত হবে। শোনো, প্রান্তিক মানুষের কথা চাও না, মমতা প্রান্তিক মানুষের কথা বলছে, তোমরা বলো না খেটে খাওয়া মানুষের কথা বলো। মমতা ব্যানার্জি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। কেন বলেছো? মমতা ব্যানার্জির মতো নেত্রী তোমরা না থাকলে তো উঠে আসতে পারতো না। আমরা কৃতজ্ঞ হয়েছেন বামপন্থীদের কাছে। ঠিক আছে, মানুষের দরবারে যাও, মানুষ ঠিক সময় মতো উত্তর। কিন্তু যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল, যে সমবায় ভোটের যে আমরা উত্তেজনা দেখলাম, সেই উত্তেজনা একটা সামান্য কৃষি সমবায় ভোটের ব্যাংকে উত্তেজনা হতে পারে, সেই উত্তেজনা কিন্তু আমাদের কাম্য ছিল না। এবং সেখানে দাঁড়িয়ে এই সমবায় ভোটের ব্যাংকে যে উত্তেজনা ছড়ালো বিধানসভা লোকসভার মতো, সেটা সত্যি কাম্য ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের এখন প্রশ্ন যে বাংলার কোনো ভোটই কি শান্তিপূর্ণ হবে না? অর্থাৎ সমবায় ভোটের ব্যাংক, সামান্য ব্যাংকের ভোট, সেখানেও কি এরকম একটা অপ্রীতিকর পরিস্থিতি হবে যেখানে পুলিশের বিরুদ্ধে একের বিরুদ্ধে অন্যের অভিযোগ আসবে? এবং অন্যদিকে আপনাদের যে ছবি আমরা দেখালাম, যে দেউচা পাচামি, যেখানে কয়লা খনি নিয়ে যে বিস্তর অভিযোগ তুলছেন শুভেন্দু অধিকারী, অর্থাৎ সব মিলিয়ে যে দেউচা পাচামি একটা বড় প্রকল্প, সেখানে দাঁড়িয়ে হয়তো কিছু মানুষের রুজি রোজগারেরও একটা বিষয় থেকে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে এই যে বারবার শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে উন্নয়ন হচ্ছে, উন্নয়নের ওপর ভর করেই সাধারণ মানুষ তাদের ওপর ভরসা করছে, যদিও ভোট বাক্সে আমরা তেমনটাই এতদিন যে ছবি তাই দেখে এসেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে রাজ্য কি ভালো আছে, রাজ্য কি ভালোভাবে চলছে, এ নিয়ে কিন্তু আমি সবার কাছে একটা প্রশ্ন রাখবো। যেভাবে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী, একদিকে শাসক দলের বিধায়ক তিনি পুলিশের বিরুদ্ধে সরব হচ্ছেন, একেবারে ভোট যে আসন্ন এবং ভোট বড় বালাই, সেখানে কিন্তু আমরা এখনই কিন্তু তা আভাস পাচ্ছি, 26-এর আভাস কিন্তু অনেকটাই পাচ্ছি। যে ঘটনা বহুল নিয়ে আমরা আজ আলোচনা করছি, তার মধ্যে আবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে বীরভূমে আবারও কাজল এবং কেষ্টর তরজা আবারও সামনে এসেছে। অর্থাৎ রাজ্য এই মুহূর্তে কি পরিস্থিতি আছে, রাজ্য কি ভালো আছে, রাজ্য কি সত্যি ভালো আছে, সত্যি ভালোভাবে চলছে, এই প্রশ্নই রাখবো আমি প্রত্যেকের কাছে। প্রথমেই আমি যাব লিপিকাদির কাছে। একটু আগে বললেন একটা কথা যে আমি থোতামুখ ভোতা বলেছি বলে ওনার খুব সংক্ষেপে লিপিকাদি, যে হ্যাঁ উনি বললেন যে আমি সম্মান জানালাম না। আমরা বহুবার দেখেছি মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রী তথ্য চেয়েছেন, উনি বলেছেন তোকে তথ্য দেব, তোকে দেব, তুই দিয়েছিস চাকরি, তুই তুকারি করে প্রধানমন্ত্রীকে বলেছেন। উনি কোন ইয়ে দেখালেন, কোন সম্মান দেখালেন? আগে আপনার মুখ্যমন্ত্রীকে বলুন, যদিও তিনি আমার মুখ্যমন্ত্রী, আপনি বলুন কোন দলটা করেন। সোনিয়া গান্ধী সম্বন্ধে মাননীয় নরেন্দ্র মোদী কি বলেছিলেন, শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী সম্বন্ধে কি বলেছিলেন, দেখো ভুলে গেছেন। বেশ রিতেশদা, ঠিক হতে বলুন। বেশ খুব সংক্ষিপ্ত সময় লিপিকা দিয়ে রিতেশদা। আমার পরিষ্কার কথা হচ্ছে, যখন রাজনীতি শেষ হয়ে যায় না, তখন দেউলিয়া হয়ে যায়। এই রাজনৈতিক দেউলিয়াতে এখন বিজেপি এবং তৃণমূল দুজনেই ভুগছে। এর জন্য এই মারামারির রাজনীতিটা চলছে। কেননা এই যে রাজনীতি খুব খারাপ, এই কুকথা আকথার প্রচার আপনারা এনেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতি খুব খারাপ। বেশ লিপিকা দিয়ে আমি প্রত্যেকের কাছে প্রতিক্রিয়া নেব প্লিজ। আমার যেটা হচ্ছে যে এই দেউলিয়া রাজনীতির জন্য এখন হয় ধর্মের রাজনীতি নয় মারামারির রাজনীতি, এই দুটোর বাইরে সঠিকভাবে আইনসম্মতভাবে যে তথ্য তুলে ধরার দরকার ছিল সেই তথ্যগুলো এদের কাছে কারোর কাছেই নেই। কেন এরা এখন নিজেদের বলেই নিজেরা এখন আউট হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তুমি বলো যে 5th এবং 6th শিডিউলে সংবিধান স্বীকৃত, এটা কিন্তু শুভেন্দু অধিকারী একা আন্দোলন করছে না, শুভেন্দু অধিকারী কিন্তু ওপরে আন্দোলন করছে। 5th এবং 6th শিডিউলে পিও অ্যাক্ট, সিএনটি অ্যাক্ট এবং এফআর অ্যাক্টে জল, জমি এবং জঙ্গলের অধিকার, মানুষের অধিকার স্বীকৃত, আদিবাসীদের অধিকার স্বীকৃত, এবং সেই নিয়ে লড়াই তারা চালাচ্ছে এবং সেই লড়াইয়ের প্রতি আমরা সহমর্মী। এবং সবচেয়ে পরিষ্কার কথা বলছি, দেউচা পাচামিতে আদিবাসী শ্রমিকদের পাশে, আদিবাসী কৃষকদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, থাকবে। এটা বিজেপির প্রথম এবং প্রধান ইস্যু। দ্বিতীয় যেটা বিষয়, সেটা যে অখিল গিরি তিনি যে আজকে পুলিশের উপর যে অকথ্য অত্যাচার করেছেন বা তাকে যে ভাষায় আক্রমণ করেছেন পুলিশকে জানোয়ার বলে, অবশ্যই অখিল গিরিকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।
অনতি বিলম্বে, না হলে আমরা বৃহত্তর বেশ। আন্দোলনে নামতে বাধ্য দেবব্রত হব। দা। এবং একইভাবে সমবায় নির্বাচন প্রহসন করা হয়েছে, এই নির্বাচন আমরা বলি এটা হচ্ছে তৃণমূলের শেষ বেশ। যাত্রা ছাড়া আর কিছু নয়। বেশ বেশ দেবব্রত দা, শেষ যেকোনো করব। জনপ্রতিনিধিদের কুকথা কখনোই কাম্য নয়। এটা আমরা দেখেছি বিজেপির দীর্ঘদিনের কালচার। কয়েকদিন আগে মাননীয় দিলীপবাবু মহিলাদের সম্পর্কে যে বক্তব্যগুলো পেশ করেছেন, সত্যি কথা, যেরম ঝাড় সেরম বাঁশ হবে। সেরম আমাদের দেখা যায় শুভেন্দুবাবু অপোজিশন লিডার রাহুল গান্ধী সম্বন্ধে কী ভাষা প্রয়োগ করেছে আমি এখানে সেটা বলতে পারছি না। মাননীয় নরেন্দ্র মোদী বলেছেন জার্সি গরু তার হাইব্রিড বাচ্চা। এই ভাষাগুলো আমরা কখনোই, আমরা তো রাজনীতির ছাত্র, আমরা কি আপনাদের থেকে কী শিখছি? এই কুকথার কালচার এখানে এই বিজেপি আমদানি করেছে। আমরা তাদের নেতাদের নেতৃত্বে দেখি বারে বারে বলি মেরে ফেলবো, কেটে ফেলবো, গাড়ি চালিয়ে দেবো, বুকের ওপর গাড়ি চালিয়ে দেবো, গলা টিপে দেবো, কাউকে মহিলাদের অসম্মান করে কাকে বলছে পুতনা রাক্ষসী। এইগুলো এই কালচার আমরা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কেন পশ্চিমবঙ্গের বাঙালি কালচারে নেই। আমরা এদের এই প্রত্যাখ্যাত হবে, বাঙালির মানুষ এই প্রত্যাখ্যাত করবে এই কালচারকে। বারে বারে প্রবণ হয়েছে এই বারে বারে। বেশ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সেখানে কিন্তু একেবারে স্পষ্ট যে 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন, যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে, একদিকে শাসক দলের বিধায়ক তিনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনছেন, কোনো বিরোধী দলের নেতারা নয়, এবং অন্যদিকে আমরা দেখলাম দেউচা পাচামি নিয়ে একেবারে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন, এবং এরই পাশাপাশি বীরভূমে আবারও কিন্তু কেষ্ট কাজলের কোন্দল প্রকাশ্যে উঠে এলো। অর্থাৎ ভোট যে বড় বালাই তা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে, কারণ ভোট আসন্ন আর 1 বছরের মধ্যে, এবং রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমশ বাড়ছে। আপাতত পোস্ট এডিট এখানেই শেষ করছি, এবং আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে পোস্ট এডিট এখানেই শেষ করলাম। নিউজের প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।